ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ কিন্তু ফুটবলের দারুণ সব খবর নিয়ে আমি হাজির হয়ে গেছি আমার চ্যানেল বঙ্গজয়তে। আজ কথা হবে মূলত যেই সব নিয়ে, তা হলো কিন্তু জাতীয় দলের প্রত্যাবর্তন সুনীল ছেত্রী, ইস্ট বেঙ্গলে কতটা সম্ভাবনা আছে, এএফসি চ্যালেঞ্জার্স লিগের সেমিফাইনালে যাওয়ার, সুপার কাপের পরিবর্তন হলো ফরম্যাট, এছাড়া কিন্তু যে আসন্ন সামার ট্রান্সফার উইন্ডোর দলবদলের কথা বেরিয়ে আসছে তা কতটা সত্যি, সব নিয়ে কিন্তু আজকে হাজির হয়েছি তোমাদের কাছে। তো সব খবর জানবে তার আগে রোজ যেটা বলি আরও একবার সেটা তোমাদেরকে বলছি যে আমার চ্যানেল বঙ্গজয়কে বেশি করে তোমরা লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। তো চলো আজকে তোমাদের জন্য কি খবর অপেক্ষা করছে একটু দেখে নিই। প্রথমেই আসি সুপার কাপের খবরে। আর সুপার কাপ শোনা গেছিল প্রথমে যে গোয়ায় খেলা হবে, তারপরে উত্তরাখণ্ডে, এরকম কিন্তু অনেক কথা ভেসে আসছিল। কিন্তু অবশেষে কিন্তু গোয়া বা উত্তরাখণ্ডে সুপার কাপ হচ্ছে না, এবারে সুপার কাপ অনুষ্ঠিত হচ্ছে উড়িষ্যাতেই। গতবারও উড়িষ্যাতে খেলা হয়েছিল, এবারও উড়িষ্যাতে হচ্ছে এবং আগামী 21শে এপ্রিল থেকে কিন্তু সুপার কাপ শুরু হবে। আইএসএলের 13টি দল এবং আই লিগের সেরা 3 দলকে নিয়ে কিন্তু এবারে সুপার কাপ হবে। এবং সুপার কাপ কিন্তু কোনো গ্রুপ স্টেজের আর খেলা থাকছে না, মানে ফরম্যাট চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এবারে সুপার কাপ যে 16টা দলকে নিয়ে যে হবে, সেই 16টা দলকে নিয়ে কিন্তু নকআউট পদ্ধতিতেই খেলা হবে। আর কবে ফাইনাল বা সেমিফাইনাল এইগুলো কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। আর গতবারে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল যেমন সুপার কাপ জিতে এসিএল 2তে খেলার সুযোগ পেয়েছিল, এবারও কিন্তু সেই একই পদ্ধতি রইল। এসিএল 2 খেলতে গেলে কিন্তু সুপার কাপ চ্যাম্পিয়ন হলে তবেই কিন্তু কোয়ালিফায়ার ম্যাচ খেলা যাবে। চলে আসি ভারতের জাতীয় দলের খবরে। আর আগামী 19শে মার্চ মালদ্বীপের সাথে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি এবং আগামী 25শে মার্চ শিলংয়ে বাংলাদেশের সাথে এশিয়া কাপ কোয়ালিফায়ার ম্যাচে কিন্তু ভারতের জাতীয় দলের থেকে বাদ পড়লেন গোলরক্ষক গুরপ্রীত সিং। গত 1 বছর ধরে তার পারফরমেন্স ভালো না থাকার দরুনই কিন্তু তাকে বাদ দেওয়া হলো এবং তার পরিবর্তে কিন্তু ভারতের জাতীয় দলে কিন্তু ডাক পেলেন গুরমিত সিং। আর যে 3জন গোলকিপারকে কোচ মার্কোস মানালো ডেকেছেন, সেই 3জন গোলকিপার হলেন বিশাল কায়েত, অমরিন্দর সিং এবং গুরমিত সিং। অন্যদিকে জাতীয় দল থেকে বাদ পড়লেন আনোয়ার আলী। তবে আনোয়ার আলীর পারফরমেন্সের জন্য বাদ পড়েননি, তিনি কিন্তু আগের ইস্টবেঙ্গলের হয়ে আইএসএল ম্যাচ খেলতে গিয়ে চোট পেয়েছিলেন বেঙ্গালুরু এফসির সাথে, তো সেই কারণে কিন্তু তাকে বাদ দেওয়া হয়েছে এবং তার যা চোট, আগামী 1 মাস কিন্তু তার সার্ভিস পাবে না ভারতের জাতীয় দল বা ইস্টবেঙ্গল ক্লাবও। তো যার ফলে কিন্তু শুধু জাতীয় দলের হয়ে বাদ পড়লেন না আনোয়ার আলী, হয়তো সুপার কাপেও তিনি কিন্তু ইস্টবেঙ্গল জার্সি গায়ে খেলতে পারবেন না। তার যা চোটের অবস্থা, 1 মাসের আগে তার সুস্থ হওয়া কিন্তু মনে হয় না সম্ভব হবে। অন্যদিকে কিন্তু জাতীয় দলে ডাক পেলেন ইস্টবেঙ্গল থেকে জিকসন সিং, নরে মহেশ সিংরা, অন্যদিকে মোহনবাগান থেকে বিশাল কায়েত, মনবীর সিং, সুভাশিস বসুরা। এক নজরে দেখে নিন জাতীয় দলে কারা সুযোগ পেলেন। আসে যাক একটু ইস্টবেঙ্গলের খবরে। আর ইস্টবেঙ্গল গতকাল জানো যে এএফসি চ্যালেঞ্জার্স লিগে নিজেদের ঘরের মাঠে তুর্কমেনিস্তানের দল আরকাদাগের কাছে 1-0 গোলে হেরে গেছে। তো এই হারের পর প্রশ্ন উঠেছে ইস্টবেঙ্গলের কি পরবর্তী রাউন্ড বা সেমিফাইনালে যাওয়া কি পসিবল। তো আমি কিন্তু এখনও কিন্তু আশাবাদী ইস্টবেঙ্গল সেমিফাইনালে যাওয়ার ব্যাপারে। এর আগে প্রচুর কঠিন পরিস্থিতি থেকে কিন্তু ইস্টবেঙ্গল নিজেদেরকে সামলেছে এবং দেয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থা থেকে কিন্তু ম্যাচ জিতে ইস্টবেঙ্গল পরবর্তী রাউন্ডে গেছে। সেটা তোমরা যদি দেখো যে ইস্টবেঙ্গল যখন গ্রুপ স্টেজ ম্যাচ খেলেছিল ভুটানে, সেখানে প্রথম ম্যাচ পারো এফসির সাথে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে কিন্তু বসুন্ধরা কিংসকে 4 গোলে হারায় এবং তারপরে লেবাননের নেজমাকে কিন্তু 3-2 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করে। আর নেজমার সাথে ম্যাচটা ইস্টবেঙ্গলকে জিততেই হতো, লেবাননের শক্তিশালী দল, সেই দলের সাথে যথেষ্ট ফাইট করে কিন্তু ইস্টবেঙ্গল ম্যাচটা জেতে। তো এখন যে পরিস্থিতি, সেই জায়গা থেকেও কিন্তু একই পরিস্থিতি থেকে ইস্টবেঙ্গলকে জিততে হবে, দেয়ালে পিঠ থেকে গেছে এবং জেতা ছাড়া উপায় নেই। তো তুর্কমেনিস্তানের সাথে তাদের ঘরের মাঠে খেলবে এবং ইস্টবেঙ্গলের প্রধান যে 2টো শত্রু বলা যায় এই মুহূর্তে, তা হচ্ছে সেখানকার টেম্পারেচার, প্রায় 1-2 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে খেলতে হবে এবং অ্যাস্ট্রোটার্ফ গ্রাউন্ডে খেলতে হবে। ইস্টবেঙ্গল যেখানে ন্যাচারাল গ্রাসে খেলে অভ্যস্ত, সেখানে অ্যাস্ট্রোটার্ফ গ্রাউন্ডে খেলাটা কিছুটা হলো ডিফিকাল্ট। যদিও ইস্টবেঙ্গল ভুটানে যখন খেলেছিল তখন কিন্তু অ্যাস্ট্রোটার্ফ গ্রাউন্ডেই খেলেছিল। তো প্রফেশনাল ফুটবলাররা যদি নিজেদেরকে ঠিক সময় জ্বলে উঠতে পারে আর ঠিক করে খেলতে পারে, তবে কিন্তু তুর্কমেনিস্তানের দলকে হারানোটা কোনো ব্যাপার না। তাদের খেলা দেখে যা মনে হয়েছে দলটা কিন্তু সেভাবে ফিট নয়, তবে তাদের ডিফেন্সটা প্রচণ্ড স্ট্রং, বিশেষ করে 2জন সাইড ব্যাক এবং 2জন স্টপার সত্যিকারের খুব ভালো, অ্যান্টিসিপেশন খুব ভালো।
কখন দাঁড়াতে হবে, কোথায় কোথায় থাকতে হবে, সেই মিস্টেকগুলো খুব কম করেছে। তার সত্ত্বেও কিন্তু ইস্টবেঙ্গল একাধিক সুযোগ পেয়েছিল, কিন্তু সেই সুযোগগুলো তারা হেলায় হারিয়েছে এবং গোল করতে না পারার জন্যই কিন্তু ইস্টবেঙ্গল গতকাল ম্যাচটি হেরেছে। যদি মেসি বাউলি, দিয়ামন্তিকস, সাউল ক্রেসপোরা নিজেদের খেলা ঠিকঠাক খেলতে পারে এবং গোল যদি মিস না করে, তবে কিন্তু ইস্টবেঙ্গল আরকাদাক থেকে অবশ্যই ম্যাচ জিতে বেরাতে পারে। আরকাদাককে না হারানোটা কিন্তু কোনো ব্যাপার না। তবে দলটার ডিফেন্সিভ অর্গানাইজেশন খুব ভালো এবং ফিজিক্যাল ফুটবল খেলে। ইস্টবেঙ্গলকে কিন্তু এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে, আর উইং প্লে কিন্তু সচল রাখতে হবে। গতকাল দেখেছি মহেশ ছাড়া কিন্তু আর উইং প্লে হয়নি। রিচার্ড সেলিস কিন্তু যথারীতি ব্যর্থ, আরকাদাগের সাইড ব্যাককে চ্যালেঞ্জ করতে পারছে না, প্রতিবার কিন্তু তিনি আটকে যাচ্ছেন আরকাদাগের সাইড ব্যাকের কাছে। তো সেই জায়গা থেকে বলতে পারি কিন্তু ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোকে কিন্তু মাথায় রেখে কিন্তু চলতে হবে এবং এই ব্যাপারগুলো কিন্তু প্রি প্ল্যান অবশ্যই করতে হবে, যাতে আরকাদাগের ডিফেন্স লাইনকে টেক্কা দেওয়া যায়। তবে দিয়ামন্তিকসের উপর ভরসা কিন্তু কম করতে হবে, কেননা যেভাবে কোচ দিয়ামন্তিকস প্রীতি দেখাচ্ছে সেটা রাখলে হবে না। সেই জায়গা থেকে বলতে পারি ক্লেইটন সিলভা ফিট হওয়ার জন্য আরও কিছুটা সময় পাচ্ছেন। ক্লেইটন সিলভাকে কিন্তু আরও আগে নামানো দরকার। ক্লেইটন সিলভার ফ্রি কিকগুলোকে ইউজ করা উচিত। ডেড বল মারার মতন কিন্তু ভালো ফুটবলার এই মুহূর্তে ইস্টবেঙ্গলে নেই। এই জন্য দিয়ামন্তিকসের ভরসা ছেড়ে ক্লেইটনকে আরও বেশি ম্যাচ টাইম দেওয়া উচিত এবং ডেড বল সিচুয়েশন যেগুলো হবে সেগুলো ক্লেইটন সিলভাকে দিয়ে মারানো হোক। আর পিবি বিষ্ণুকে কিন্তু তৈরি রাখতে হবে রিচার্ড সেলিসের জায়গায়, কারণ আমরা দেখছি রিচার্ড সেলিসকে কিন্তু শুধুমাত্র গ্যালারি শো করতে, খেপের ফুটবলে যেটা হয় পজিটিভ ফুটবল, তিনি কিন্তু খেলতে পারছেন না, প্রতিপক্ষ সাইড ব্যাককে চ্যালেঞ্জ করতে পারছেন না। তো সেই জায়গা থেকে কিন্তু পিবি বিষ্ণুকে তৈরি রাখতে হবে এবং তার সাথে অবশ্যই ডেভিডের উপর কিন্তু ভরসা রাখতে হবে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোকে। এই কয়েকটা জিনিস যদি ঠিকঠাক করতে পারে আর তার সাথে ডিফেন্সিভ অর্গানাইজেশনটা যদি ঠিক রাখতে পারে, তো ইস্টবেঙ্গলের না জেতার কিন্তু কোনো কারণ নেই। তবে একটা জায়গা থেকে কিন্তু বলতে পারি যে ক্রেসপো কিন্তু যথেষ্ট স্লথ ফুটবল খেলছে। এরকম স্লথ ফুটবল খেললে কিন্তু আরকাদাগের মাঠে চলবে না। উইং প্লে বন্ধ করলে মাঝখান থেকে কিন্তু খেলতে হবে ইস্টবেঙ্গলকে, আর মাঝখান থেকে খেলতে গেলে কিন্তু ভালো থ্রু বল বাড়াতে হবে। সেই দায়িত্বটা কিন্তু অবশ্যই সাউল ক্রেসপো এবং সৌভিক চক্রবর্তীদের নিতে হবে। আর মাঝমাঠ সচল থাকলেই কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি আরকাদাগকে বধ করা যাবে আরকাদাগের মাঠে। ইস্টবেঙ্গল কিন্তু আরকাদাগের থেকে কোনো অংশে কম না, তো সেই জন্য কিন্তু আশা করতেই পারি ইস্টবেঙ্গল আরকাদাগের মাঠ থেকে জয় ছিনিয়ে এনে সেমিফাইনালে প্রবেশ করবে। সবশেষে আসি একটু দল বদলের খবরে। আর সামার ট্রান্সফার উইন্ডোতে কিছু প্লেয়ারের নাম বেরিয়ে আসছে বারে বারে। আমরা শুনছি কখনো কনর শিল্ড আসছে, তো কখনো অ্যাড্রিয়ান লুনা। তো এই খবরগুলো কতটা সত্যি বন্ধুরা, এখন আমি কিন্তু তোমাদেরকে বলছি এই খবরগুলোর মধ্যে কিন্তু সত্যতা সেভাবে নেই। এইগুলো জাস্ট একটা ফেক রিউমার খবর। কেউ ভিউজ বাড়ানোর জন্যে বা নিজের চ্যানেলকে এগানোর জন্য এই খবরগুলো কিন্তু রটনা চলছে। এখন পর্যন্ত কিন্তু এরকম কোনো খবর নেই যে এই ফুটবলার ইস্টবেঙ্গলের সাথে কথা বলেছে বা অনেক এগিয়ে আছে, ওই ফুটবলার মোহনবাগান সুপার জায়েন্টের সাথে কথা বলেছে, মোহনবাগান সুপার জায়েন্ট তাকে নিতে চাইছে। তো এই অ্যাড্রিয়ান লুনাই বলো বা কর্নর শিল্ড, এদের সাথে কিন্তু নাম জড়িয়ে দেওয়া হচ্ছে থেকে ইস্টবেঙ্গল মোহনবাগানের। কেননা ইস্টবেঙ্গলের কিন্তু এখনও যারা খেলছে বা যারা চোট পেয়েছে তাদের সাথে কিন্তু দীর্ঘমেয়াদী চুক্তি আছে। তো যার ফলে কিন্তু সেই চুক্তি ভেঙে নতুন করে ফুটবলার দলে নেওয়া কিন্তু এই মুহূর্তে অনেকটাই কষ্টসিদ্ধ ব্যাপার। হয়তো দলে নেওয়া হবে, তা বলে যে কন্নড় শিল্ডকে নেওয়া হবে বা অ্যাড্রিয়ান লুনাকে নেওয়া হবে এরকম কিন্তু কোনো খবর নেই। একই জিনিস কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের জন্য তারা হয়তো গ্রেগ স্টুয়ার্ট, দিমিত্রি পেত্রাতোসকে ছেড়ে দিতে পারে, তার বদলে যে কন্নড় শিল্ড আসবে বা অ্যাড্রিয়ান লুনা, এই খবরগুলো কিন্তু সম্পূর্ণভাবে ফেক। আর এই ফেকের উপরে কিন্তু ভিত্তি করেই কিন্তু ভিউজ বানানোর চেষ্টা। আমি কিন্তু কখনোই বলবো না যে আমার ভিউজ বা সাবস্ক্রাইবার বাড়ুক ফেক নিউজ দিয়ে। আর অন্যদিকে জ্যাকসন এরভিন অস্ট্রেলিয়ার একজন নামী ফুটবলার, যা অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে 72টি ম্যাচ খেলে ফেলেছেন, স্কটিশ লিগে খেলেছেন, ইংল্যান্ডেও তিনি ফুটবল খেলেছেন এবং এই মুহূর্তে কিন্তু বুন্দেশ লিগার দল সেন্ট পাউলির হয়ে তিনি কিন্তু ফুটবল খেলছেন এবং সেখানে 70টির ওপর ম্যাচ খেলে নিয়েছেন। তার সাথে মোহনবাগান সুপার জায়েন্টের নাম জড়িয়ে দেওয়া হচ্ছে। এটা কিন্তু এখনও পুরোপুরি সত্য নয়, একটা জাস্ট রটনা চলছে। তো এই খবরের কিন্তু সত্যতা এখন পর্যন্ত নেই। আমি আমার জায়গা থেকে দাঁড়িয়ে বলতে পারি, নিজের ভিউজ বানানোর জন্য বলবো না এই ফুটবলার আসছে বা কিছু,
কারণ একজন ফুটবলার বুন্দেসলিগা ছেড়ে হঠাৎ করে আইএসএলে আসবে তার কেরিয়ারের মধ্যগগনে থাকা অবস্থায়, আমার মনে হয় না সেটা একেবারে ঠিক। হয়তো এজেন্ট মারফত কথাবার্তা চলতেই পারে, কোনো এক সময় কিন্তু প্রয়াগ ইউনাইটেড যখন ছিল সেই সময় কিন্তু রোনাল্ডিনোর সাথেও কথাবার্তা চালিয়েছিল, কিন্তু আনা কিন্তু পসিবল হয়নি। এখন দেখার যে জিকসন ইরবিনের সাথে হয়তো কথাবার্তা চালাতে পারে বা ইন্টারেস্ট দেখাতে পারে মোহনবাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্ট, কিন্তু তিনি যে আসছেন মোহনবাগান সুপার জায়েন্টে এরকম কিন্তু কোনো খবর কোথাও থেকে কিন্তু নেই, আমি এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো বন্ধুরা, এখনকার মতন এই পর্যন্ত। নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে। যাওয়ার আগে শুধু একটা কথাই বলবো, আগের ভিডিও যারা মিস করে গেছে তাদের জন্য কিন্তু ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেই লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতন গুড বাই।